আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আমি জেফরি খান। ওর সাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়ার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে 209তম এপিসোড, এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবং আজকে কিন্তু আপনাদের জন্য কালো জাদুকরের একটা ঘটনা আছে, এবং আপনাদের সবচেয়ে ফেভারিট টপিক ব্ল্যাক ম্যাজিকের স্টোরি আছে। আজকে কিন্তু ফিরোজ ভাইয়ের একটা ভবিষ্যৎ বাংলার ঘটনা আছে, ফারহান ভাইয়ের কালো জাদুর ঘটনা আছে, এবং সর্বশেষে নাহিদ সরকার ভাইয়ের একটা অদ্ভুত ঘটনা আছে। আশা করছি আপনাদের বেশ ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে স্টোরিগুলো। সো আপনাদের কাছে যদি স্টোরিগুলো ভালো লাগে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কমেন্ট করতে কিন্তু কিছুই করা লাগে না, জাস্ট কমেন্ট করে জানিয়ে দেবেন। আর একই সাথে বলতে চাই যে আপনারা যদি চান ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাবেন, দেন ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি ওয়ে আছে, এটা ইমেল আইডি হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক দুনিয়া@gmail.com, BHOUTIKDUNIA@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করতে পারেন, অথবা আপনারা চাইলে ঘটনাটি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম জফর ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, এবং ভৌতিক দুনিয়ার সকল ফ্রেন্ডসরা এবং সকল শ্রোতা বন্ধুরা আশা করি ভালো আছেন। আজকে আবারও আমি আরেকটি ঘটনা নিয়ে আপনার মাঝে চলে আসলাম, এবং ভৌতিক দুনিয়ার পাঠানো এটা আমার 20তম ঘটনা। আমার নাম ফিরোজ খান, আমি বলছি মিরপুর থেকে। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। শুরু করছি ঘটনা। এই ঘটনার নাম অভিশপ্ত বাংলো। শুরু করছি ঘটনা। আজকের আকাশটা পরিষ্কার, সূর্যের রোদ আর হিমেল হাওয়ায় বনটা যেন ফুরফুরে হয়ে গেল, বাতাসটা যেন মধুময়, বন ছুঁয়ে যায় শীতের শেষ, তাই আবহাওয়াটা অনেক সুন্দর। এই পরিবেশটা কার না ভালো লাগে না, এবং পরিবেশটাকে নিয়ে ছুটে চলেছি ছুটি কাটাতে। কাউকে না বলে একাই বেরিয়েছি। আজকাল কোনো কিছুই ভালো লাগছে না, সব কিছুতেই ক্লান্ত আর অশান্তি, তাই সব কিছু ছেড়েই একাই বেরিয়েছি। কোথায় যাব আগে থেকে ঠিক করে নিয়েছি। অনেক দিনের পরিকল্পনা ছিল। আমার দাদির মুখে শুনেছি আমার দাদুর একটা বাংলো বাড়ি আছে, কিন্তু কোনো কারণে দাদি সেই বাংলোতে দাদিকে বেশি দিন নিয়ে যায়নি। দাদির মুখে গল্প শুনেছি সেখানকার পরিবেশটা নাকি অনেক সুন্দর। আমার দাদু দাদিরাও নাকি বাড়িতে গিয়েছিল সে বাংলোতে, কিন্তু থাকেনি। যতবারই গিয়েছে কিছু সময়ের মধ্যেই তারা চলে এসেছে। এই বাংলো আমাদের পরিবারের কোনো পূর্বপুরুষ তৈরি করেছে তা জানা নেই। আজ সেই বাংলোতে ছুটি কাটাতে যাচ্ছি উপভোগ করার জন্য। মনে মনে ভাবতে কেমন যেন একটা হাসি পেয়ে গেল। হয়তোবা কেউ সেখানে থাকলে আমাকে পাগল ভাবত। অশান্তি থেকে বহু দূরের পথ পাড়ি দিচ্ছি, এই জন্যই মনটা আনন্দে ভরে আছে। আর প্রায় 5 ঘন্টার পথ গাড়ি চলছে। গাড়ির বক্স থেকে একটা সিগারেট ধরিয়ে একটা টান দিলাম। গাড়ি চলছে তো চলছে, অনেক পথ পাড়ি দিলাম, গাড়ি চলছে। আর 2 ঘন্টা হবে হয়তোবা। রাস্তাগুলো অনেক ফাঁকা, মাঝে মাঝে একটা দুটো লোক রাস্তায় দেখা যাচ্ছে, কিন্তু গাড়ি নেই। অদ্ভুত রকম ব্যাপার। ভাবলাম দূর দূরান্তে কোনো মানব বসতি নেই, তাই হয়তোবা রাস্তাঘাট একদম ফাঁকা। কি ব্যাপার? কোথা থেকে যেন মসজিদের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। হাতের দিকে তাকালাম, ঘড়িতে 6টা বাজে, মানে সন্ধ্যা হলো। গাড়ি চলছে আর 1 ঘন্টা পথ গাড়ি চলছে। আর কিছু সময় একটা লোককে দেখতে পেলাম, সঙ্গে একটা ডাক আর হাঁক ডাক শুনে আর লোকটি ফিরে তাকালো। আমি বললাম,
আসসালামু আলাইকুম চাচা, নবীনগড়ের বাংলোটা কোথায়? চাচা সালামের জবাব দিল ঠিকই, কিন্তু কিছু সময় আমার দিকে হতভম্ব দৃষ্টিতে চেয়ে রইলেন। আবারও কিছু বলতে যাব অমনি চাচা বলে উঠল, বাবা ওখানে যাবে কেন? আমি বললাম, চাচা দরকার ছিল আর কি, প্রয়োজনে যাওয়া আর কি। চাচার মুখে সঠিক দিক নির্দেশনা নিয়ে আবারও রওনা দিলাম। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই পুরনো বাংলোতে। প্রায় রাত 8টা বাজে। কেউ একজনকে এগিয়ে আসতে দেখলাম। তিনি আমাকে সালাম দিলেন, তার পরিচয়টা জানতে চাইলেন। তিনি আমাকে এই বাংলোর কেয়ারটেকার হিসেবে পরিচয় দিলেন। এমনটা মনে হলো যেন তিনি আমাকে অনেক দিন থেকেই চেনেন। আমাকে সদরে গ্রহণ করলেন। আমার জিনিসপত্র আমি বলার আগে তিনি হাতে তুলে নিলেন। আমি তখন বললাম, চাচা আপনার নাম মনে হয় রহিম, তাই না? চাচা বললেন, জি যারা, আমার নাম রহিম। দাদির মুখে আপনার নাম অনেক শুনেছি। চাচা একটা মুচকি হাসি দিলেন। কিন্তু তিনি এতদিন কিভাবে বেঁচে আছেন অবাক হলাম। আর তা তো অনেক দিন আগে মারা যাওয়ার কথা, কিন্তু তাকে দেখলে মনে হয় 70 বছরের কাছাকাছি হবে। কিভাবে সম্ভব মিলাতে পারছি না কথাগুলো। আমার কাছ থেকে তার এমনই বয়সের কথা জানতে পেরেছি সেই ছোটবেলায়। যাই হোক, এমনি কিছুটা ভাবতে ভাবতে বাংলোর চৌখাট পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম। অবাক কাণ্ড, বাইরে থেকে যেমনটা দেখেছিলাম কিন্তু ভেতরটা তার ঠিক উল্টো। ঝকঝকে পরিবেশ, সৌন্দর্য উপভোগ করার মতো পরিবেশ, কোনো কিছুরই যেন কমতি নেই। আমাকে চাচা আমার ঘরটি দেখিয়ে দিলেন আর আমার জন্য খাবার আনতে গেলেন। আমার খাটটি জানালার ধারে, জানালাটি খুলে ফেললাম। অমনি একটা কালো কুচকুচে বিড়াল দেখতে পেলাম। জানালার বাইরে এক নিমিষে তাকিয়ে আছে আমার দিকে। যাই হোক, আর কিছু না ভেবে বিছানায় হেলান দিলাম। কিছুক্ষণ চোখ বুজে থাকার পর বাবু খেতে আসেন এবং চাচা ডাক দিলেন। যে দেখি চাচা দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছেন। জানালাটা বন্ধ করতে যাব, অমনি দেখি সে বিড়ালটি ঠিক আমার দিকে তাকিয়ে রয়েছে। জানালাটি বন্ধ করে দিয়ে যাওয়ার জন্য চাচার পিছু নিলাম। ঘরের গোছানো দেখে মনে হলো এখানে হয়তো বা চাচা ছাড়াও আরো কেউ থাকেন। এত সুন্দর সাজ গোছানো চাচা একার পক্ষে তো সম্ভব নয়। তাই জিজ্ঞাসা করলেন। তিনি কিছুই বলেন না এবং না বলে এড়িয়ে গেলেন। চেয়ারে বসে রইলাম। চাচা আমাকে খেতে দিলেন। খাওয়ার সময় কেমন জানি মনে হলো চাচা ছাড়াও এখানে আরো কেউ আছে আর আমার দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে নজর দিচ্ছে। যাওয়ার একটা পঞ্চায়েত চাচা জিজ্ঞেস করলেন, আমার পরিবার পরিজনের কথা জিজ্ঞেস করলেন আর কেমন আছেন জানতে চাইলেন। আমি কদিন থাকবো সেটাও জানতে চাইলেন। গল্প গুজব করছিলাম এমন সময় পাশের রুমে কিছু পড়ার আওয়াজ এলো। এতক্ষণ মাথা নিচু করে খাচ্ছিলাম। মাথা উঠিয়ে দেখি চাচা তো আমার কাছে নেই। পাশের রুমে আওয়াজ শুনে হয়তো বা সেখানে গিয়েছে। কিছু সময় পেরিয়ে গেলেও তিনি কিন্তু খাওয়া শেষ করেছেন এবং চেয়ার থেকে উঠে শব্দের উৎস খুঁজে পাশের রুমে যাচ্ছি। দরজার কাছে পা ফেলতে ম্যাও করে সামনের দিকে প্রচন্ড গতিতে একটা বিড়াল অবুঝ যেন বেরিয়ে গেল। অমনি আমি চমকে ওই দুপা পিছিয়ে গেলাম। ঘরের ভিতরে উকি দিলাম, কই কেউ তো নেই সেখানে। তখন হঠাৎ করে চাচা বললেন, বাবু সাহেব। পেছনে তাকিয়ে দেখি চাচা টেবিলের কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন। তিনি বললেন, এখানে আসুন, বসুন। আমি আর কিছু না বলে বসতে গেলাম। চাচা বললেন, আমাকে না বলে আর কোথাও যাবেন না। চোখের সামনে যা দেখেন তা কিন্তু ঠিক নয়। আমি বললাম, কেন চাচা? চাচা হাসলেন আর বললেন, আপনি নতুন আর এখন অনেক রাত হয়েছে, তাই এখানে এসেছেন। দুধটুকু একটু খেয়ে ঘুমাতে চান বলেই চাচা আমার দিকে এক গ্লাস দুধ খেতে দিলেন। খাওয়া শেষে চাচা আমাকে সঙ্গে করে নিয়ে আমাকে আমার রুমে নিয়ে গেলেন। তিনি বললেন, ঘুমিয়ে পড়ুন, প্রয়োজন ছাড়া কোথাও যাবেন না, ঠিক আছে?
বলেই চাচা চলে গেলেন। এমন মনে হলো যেন উনি আমাকে আদেশ করছেন। এবার এই কথা বলার সময় চাচার মুখটা কেমন যেন মলিন ছিল। এবার আমি আর জানাটা খুললাম না, শুয়ে পড়লাম। রহস্যের রূপকথা আমার মনে যেন আচ্ছন্ন হয়ে রইল। আর মনে পড়তে লাগলো আসার সময় রাস্তার সেই চাচার কথা। তিনিও আমাকে বলেছিলেন এই বাংলোতে যেন না আসি, কিন্তু কেন এই প্রশ্ন, তার উত্তর কিন্তু তিনি দেননি। এখন সবকিছু যেন আমার কাছে ধাঁধা মনে হতে লাগলো। এসব কিছু কি হচ্ছে, কেন হচ্ছে? চাচার আচরণ যেন রহস্যজনক লাগছে। সবে মাত্র ঘুমিয়েছি, কিছু শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি চারিদিকে খুটখুটে অন্ধকার। মনে হয় এখানে কারেন্ট নেই। শহর থেকে অনেক দূরে গ্রামটা মনে হয় লোডশেডিং দিয়েছে। এবং মোবাইল ফোনটা কোথায় কোথায় রেখেছি হাত দিয়ে খুঁজতে থাকলাম, কিন্তু পেলাম না। আবারও সেই শব্দের উৎস কোথায় খেয়াল করে বুঝতে পারলাম আর কোথাও নয়। আমি যে শুয়ে আছি আবার ঠিক খাটের নিচে, সেখানে শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ একজন কিছুটা খুঁজছে, অনবরত যেন খুঁজে যাচ্ছে। কে যেন কথা বলে উঠল নিচে, অত্যন্ত কর্কশ কণ্ঠে মেয়েলি আওয়াজে বলল, কোথায় গেল দোষটা, কোথায় গেল? কে যেন বলে উঠল। আর এদিকে আমি যেন ভয়ে জড়সড় হয়ে আছি। ক্রমাগত আমার ভয় যেন বেড়েই চলছে। মুহূর্তে আরো একটা কথা বলে উঠল, কি ভয় পেয়েছিস? আরে না, দড়িটা না পেলে তো ব্যাটারে মজা দেখাতাম, প্রথমজন বলে উঠল। ক্রমাগত আওয়াজটা বেড়েই যাচ্ছে আর সাথে তাদের খোঁজাও বেড়ে যাচ্ছে। মনে হতে লাগলো খাটের নিচে যেন যুদ্ধ শুরু হয়েছে। এমন সময় চাচার ডাক শুনে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি সবকিছুই যেন ঠিক হয়ে গেছে। ঘরে আলো আছে, চাচা আমার পাশে দাঁড়িয়ে আছে এবং ঘুমিয়েছিলাম বুঝতে বাকি রইল না। মনে হয় অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছি। শরীর ক্লান্ত, তাই হয়তো কিনা কি দেখেছি মন থেকে মুছে ফেললাম। কি এখানে চাচা? চাচা বললেন, বাবু, আপনার ঘরের শব্দ শুনে দেখতে এসেছি। ভাবলাম আপনি হয়তোবা সমস্যায় ভুগছেন। আমি বললাম, না চাচা, কিছু হয়নি, আপনি চলে যান। চাচা বললেন, বাবু, আপনার কি কিছু হলো? ডাক দিন, ঠিক আছে? বলেই চাচা চলে গেলেন। আর আমি হাত মুখ ধুয়ে মুছে নিলাম। এতক্ষণ চোখ থেকে ঘুম চলে গিয়েছে। মোবাইলটা মাথার কাছে ছিল। মোবাইলে চোখটা রাখতে দেখি ভোর 4টে বেজে গেছে। আর ঘুম আসবে না। সিগারেটটা কোথায়? ও, পকেটে তো আছে, আর মাত্র একটা। যাই হোক, ওটা দিয়েই কাজ চালিয়ে দেব। এই জন্যই মুখটা খুলে নিলাম। জানাটা বন্ধ ছিল, জানাটা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে ভোরের হিমেলের সতেজ হাওয়া যেন গায়ে ছুঁয়ে গেল এবং মনটা যেন আনন্দে ভরে উঠল। সিগারেটটা টান দিলাম। খাটে হেলান দিয়ে বসে রয়েছি। ডাকলাম, এই বাংলোতে কি এমন কেউ আছে যার কারণে দাদু এখানে থাকেনি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি ভাবতে লাগলাম। একবার মনে হলো খাটের নিচে কি আছে, টুকি দিয়ে দেখি। কৌতূহল যেন বেরিয়ে যাচ্ছে। না, আর অপেক্ষা করতে পারছি না। বিছানা থেকে নিচে নেমে উঁকি দিলাম। আর যে আবিষ্কার করলাম তা অনেকটা এমন ছিল, একটা লম্বা দড়ি, অনেক মজবুত এবং খুব মোটা। তাছাড়া আর কিছুই পেলাম না। মাথা তুলে বিছানায় হেলান দিয়ে আবারও ভোরের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পর অনেক দূরে ভোরের আজানের আওয়াজ যেন ভেসে আসলো। সকাল হয়েছে। কাছে কোথাও ধার কাকে চেঁচিয়ে উঠল রক্তহীন করার শব্দে। একটা কাঁধ উঁচু করে শুয়ে রইলাম। দাদির মুখে শুনেছি এই বাংলোতে 11টা কক্ষ রয়েছে, তবে আমি শুধু 2টি দেখেছি, আর একটিতে আমি আছি, আর পাশে রুমটিতে চাচা রয়েছেন। অবশ্যই জায়গাটি ঘুরে দেখবো। হাতে মোবাইলটি নিয়ে দেখি ভোর 7টা বেজে গেছে। এদিকে খিদাও প্রচন্ড পরিমাণে পেয়ে গেছে। চাচাকে ডাকতে যাব বিছানা থেকে বা নিচে নামতেই দেখি চাচা এসে হাজির এবং চাচা বললেন, বাবু, আপনার জন্য সকালে নাস্তা বানিয়েছি, এতে আসুন। আমি তখন বললাম, চাচা যাচ্ছি, আপনি যান।
চাচা চলে গেলেন। এদিকে আমি যেন মুখ ধুতে গেলাম, পাশে বাথরুম খুঁজতে বেশি একটা সময় ব্যয় করতে হলো না। অনেক দিনের পুরনো বাংলো, কিন্তু কোথাও পুরনো ছাপ নেই। সব জায়গায় যেন ছকছকে নতুন। ফ্রেশ হয়ে রুমে চলে গেলাম এবং চাচা দাঁড়িয়ে আমার দিকে চলে গেলেন এবং মুখে একটা হাসি দিলেন। অপেক্ষা করতেছিলেন আমার জন্য, সেটা তাকে দেখেই যেন বোঝা যাচ্ছিল। তিনি বললেন, আসুন বাবু আসুন, চেয়ারে বসে পড়ুন। চাচা আমার জন্য 8টা রুটি এবং মাংস রান্না করেছেন, তাই খেতে দিলেন। আমিও খাওয়ার মাঝে তাকে বসতে বললাম। তিনি বসতে নারাজ। মুহূর্তের চোখ মুখ যেন কিসের যেন কষ্টের ছাপ এসে উঠল তার। মনে হয় আমি তাকে সম্মান জানানোতে তার চোখে মুখে দুঃখের ছাপ এসে উঠেছে। হয়তো আমার আগে কেউ তাকে এমন সম্মান দেখাননি। আমি বললাম, আরে চাচা বসুন না। এক প্রকার যেন জোর করে বসালাম। তাকেও খেতে বললাম, আমিও খেতে শুরু করলাম। দুজনেই যাচ্ছি। ওনাকে দেখে মনের মধ্যে যেন অজানা অনুভূতি হতে লাগলো। মনে হলো এই সুখ যেন টাকা দিয়ে কেনা অসম্ভব। খাওয়া দাওয়ার একটা পর্যায়ে চাচাকে বললাম, আপনি আমাকে এই বাংলোটা একটু ঘুরে দেখান না। তখন চাচা বললেন, আচ্ছা ঠিক আছে বাবু। শুধু এতটুকু বললেন। চাচা কেমন জানি গম্ভীর কিছু বলতে চান না। চাচার মুখটা উজ্জ্বল এবং মুখে ঘন দাঁড়িয়ে রয়েছে, যা তার মুখের সৌন্দর্য বৃদ্ধি করেছে, আর মুখটি যেন হাসি মাখা। আমি আর কিছু না বলে আমার খাওয়া দাওয়া শেষ করলাম। চাচাকে বলে নিজের রুমে চলে আসলাম আর অপেক্ষা করতে লাগলাম চাচার জন্য। কিছু সময় পর চাচা চলে এলেন এবং বললেন, আসুন বাবু আসুন, আপনাকে বাংলোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। চাচার পিছু নিলাম। একে একে প্রতিটি কক্ষে ঢুকলাম। কত সুন্দর গোছানো, এমন মনে হতে লাগলো এখানে অনেক কয়েকটা পরিবার থাকে। কেমন জানি মায়া ধরা প্রতিটি কক্ষের রূপ। চাচা আমাকে দেখাতে লাগলেন আর ব্যাখ্যা দিতে লাগলেন এখানে কারা থাকতো আর তারা কি করতো, সবকিছু বললেন। তবে একটা কক্ষে একটি ছবির দিকে চোখ আটকে যায়। এটি কার ছবি চাচাকে জিজ্ঞেস করলে চাচা বললেন, এটা তোমার দাদুর বাবা। বুঝতে পেরেছ? মুহূর্তে আটকে যায় এমন ছিলেন আমার দাদুর বাবা। একে একে প্রায় বাংলো প্রতিটি জায়গায় দেখা শেষ হয়ে গেল। এখন আমি চাচার কাছে বাইরে আসা যাওয়া করতে চাইলে চাচা আমাকে বাধা দিলেন। কিন্তু কেন দিলেন তিনি আমাকে কিছুই বললেন না। আমি বাংলোটার বারান্দা পেরিয়ে দরজা খুলে আশেপাশে দেখতে বেরিয়ে পড়লাম। আসলে এখানে পরিবেশনটা অনেক বেশি সুন্দর। সামনে বিশাল এক পুকুর, যা পরিবেশটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। বাংলোর ভেতরটা সুন্দর পরিষ্কার হলেও বাংলোর বাইরে পুরনো ছাপ রয়েছে। আমি ঘুরতে শুরু করলাম। পাখির কড়াকড়ি যেন পরিবেশটাকে আরো বেশি মায়া ধরিয়ে লক্ষ্য করলাম। দূরে কোথাও মানব বসতি বা গ্রাম নেই। যা দুই একজন মানুষকে দেখা যাচ্ছে তা আরো অনেকটা দূরে। পাশের পুকুরের পাড়ে বসার জায়গা করা, সেখানেও বসে রইলাম। এমন সময় পিছনে কেউ একজন কথা বলে উঠল, বাবা জায়গাটা ভালো না, চলে যাও, তুমি চলে যাও। পেছনে তাকাতেই অনেক বয়স্ক একজন লোককে দেখতে পেলাম। বয়সের ভারে নুয়ে পড়েছে, হাতে একটা লাঠি আছে। আমার দিকে তাকিয়ে রয়েছে। সালাম দিয়ে ওনার পরিচয়টা জানতে চায় না। উনি ওনার পরিচয় না দিয়ে আমার 14 পুরুষের পরিচয় দিলেন আর তার সাথে জানতে চাইলেন। তা শুনে আমি আটকে উঠলাম। বৃদ্ধের কথাটি ছিল অনেকটা এমন, অনেক বছর আগে আমার দাদুর বাবা এখানে জমিদার কার্য পরিচালনা করতেন। দাদুর বাবা ছিলেন অনেক রাগী, অত্যাচারী এবং অহংকারী স্বভাবে। সবকিছু ছিল এখানে। জমিদার কার্যকলাপ পরিচালনা করার জন্য মূল দায়িত্ব ছিলেন দাদুর বাবা। তার ভাইকে কোনো এক কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়। তাই দাদুর বাবা এক প্রকার জোর করেই বাংলোর কোনো এক ঘরে রাতারাতি তাদেরকে গোটা পরিবারকে ফাঁসি দেন। তারপর থেকে শুরু হয় এই জমিদার বাড়ির অধঃপতন এবং একে একে ধ্বংস হতে লাগলো সবকিছুই। সবাই মারা যায়। তারপর আমি মুখ ফিরিয়ে বৃদ্ধকে কিছু কথা বলতে যাব, কিন্তু বৃদ্ধের দেখা পাওয়া যায় না। আমি আর কিছু না ভেবে সোজা চলে যাই বাংলোর ভেতরে চাচার খোঁজ নিতে। সেখানে গিয়ে আশ্চর্য হয়ে যায়। বাংলোর সেই সৌন্দর্য, নতুনত্ব কোথায় গেল? সবকিছুই যেন ঘুণে ধরেছে। মাকড়সা আর বাদুড়ে ঘিরে রেখেছে। কোথায় গেল? চাচা
কোনো খোঁজ নেই। অজানা আতঙ্কে মন যেন হোঁচট খেল। আমার শোবার ঘরে গেলাম এবং সে বিছানাটার একটা সাইডে ভাঙা কোনো একটা পড়ে আছে, জানালাটুকু ভেঙে গেছে। মনে হচ্ছিল যেন গতকাল সেখানে কেউ আসেনি। সামনে আমার বাসাটি পড়ে আছে। সম্পূর্ণ বাড়িটির রূপটা এখন নিমিষে পরিবর্তন হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এখানে আত্মারা আমাকে অতিথি হিসেবে গ্রহণ করেছিল। তারা আমাকে চেনে, খুব ভালো করে চেনে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, ব্যাগটি নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম এবং অদ্ভুতভাবে আমি যেন সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। এই ছিল ঘটনা জেফরি ভাই। ঘটনাটি ভালো লাগবে পড়ে শোনাবেন। আশা করছি এমনই সব অতি ভৌতিক ঘটনা আরও আপনার কাছে পাঠিয়ে দেব সময় করে। আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে। ঘটনাটি ভালো লাগবে, আপনি আপনার সুমধুর কণ্ঠে পড়ে শোনাবেন, এটাই আশা এবং এটাই আকাঙ্ক্ষা। কেননা আপনার মুখে গল্প শুনতে এতটাই ভালো লাগে, সব কিছুই যেন ভুলে যায়। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আপনার চারপাশকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ফিরোজ ভাই। ওয়াও, another super amazing story of ফিরোজ ভাই in ভৌতিক দুনিয়া। এবং ভৌতিক দুনিয়া মানেই যেন ফিরোজ ভাই এক কথায় উড়ে গেছে ভাই। হোয়াট এ স্টোরি ম্যান, দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি, অ্যাবসলিউটলি সুপার কুল স্টোরি ম্যান। আশা করছি আপনাদের সবার কাছে খুব বেশি সুন্দর লেগেছে স্টোরি, এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট কিন্তু ডেফিনেটলি সার্থক হয়ে যাবে, এটা আমি বিলিভ করি। এবং আমি এটাও বিলিভ করি যে আপনারা এত সুন্দর সুন্দর ঘটনা কালেক্ট করেন, সত্যি মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি হয়। খুবই সুন্দর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি আরেকটা কাজ যেটা করতে চাই সেটা হচ্ছে, আপনারা বেশি বেশি করে যেটা করতে পারেন সেটা হচ্ছে ঘটনা কিন্তু পাঠিয়ে দিতে পারেন ভৌতিক দুনিয়ায়, ভৌতিকদুনিয়া@gmail.com ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করতে পারেন। অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক হতে হবে, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা পাঠাবেন না, এটাই একমাত্র আশা আকাঙ্ক্ষা থাকবে। এবং আমি চাই যে দারুণ দারুণ ঘটনা সবসময় শেয়ার হোক। যেভাবে করে আমাদের সাথে সানি ভাই কিন্তু অফিসিয়ালি যুক্ত হয়েছেন, আমাদের সাথে ফিরোজ ভাই কিন্তু যুক্ত হয়েছেন। কিন্তু ফিরোজ ভাই তিনি আমাকে বলে দিয়েছেন যে তার ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেল কোনোটাই যেন আমি শেয়ার না করি, এবং তার চেহারা যেন শেয়ার না করি। দ্যাটস আমি তাকে চাইলেও প্রমোট করতে পারছি না, বিকজ তার সমস্যা আছে, তার পার্সোনাল কিছু রিজন আছে। এবং আপনারা কিন্তু চাইলে দারুণ দারুণ সব ঘটনা পাঠিয়ে দিতে পারেন ভৌতিক দুনিয়ায়। আশা করছি ভৌতিক দুনিয়ায় আরও দারুণ দারুণ সব ঘটনা আপনাদের কাছ থেকে পাবো এবং সেগুলো শেয়ার করব। আমি আর দেরি করব না, দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। পরবর্তী ঘটনা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। চলুন শুরু আসি মর্মান্তিক এক ভয়ঙ্কর রহস্যময় কালো জাদুর ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই গল্পটি, এবং আশা করছি ব্ল্যাক ম্যাজিকের স্টোরি সবার কাছে সবসময় ভালো লাগে। শুরু করছি ঘটনা। তিনি লিখেছেন, হ্যালো জেফরি ভাই, আশা করি আপনি এবং ভৌতিক দুনিয়ার পরিবারের প্রতিটি মেম্বার্স মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছেন। সো প্রতিবারের মতো আমি আজ আবারও একটি ঘটনা কালেক্ট করে নিয়ে এসেছি। এটা আমার প্রথম ঘটনা ভৌতিক দুনিয়ায়। আমার নাম। এরপর তিনি তার নাম লিখেছেন এবং বলেছেন তার নামটি উচ্চ রাখতে, এবং তিনি বলেছেন যে আমি একটা ছদ্ম নাম দিচ্ছি,
আমার নিজের নাম না বলে একটা ছদ্মনামে ঘটনাটা লিখে পাঠাচ্ছি, তাহলে আশা করছি সবার কাছে আমার কোনো সমস্যা হবে না। আমার নাম ফারহান, ধরে নিলাম, বা ছদ্মনাম ফারহান। আশা করি ঘটনাটি আপনাদের সকলের কাছে খুব বেশি ভালো লাগবে। বর্তমানে আমি বাগেরহাটে অবস্থান করছি বলে খুব সুন্দর একটি ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা লিখে পাঠাচ্ছি। সো কথাবার্তা দীর্ঘ না করে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি, এবং ঘটনায় যাওয়ার আগে ঘটনাটি শেয়ার করার পরিচয়টা সকলের কাছে জানিয়ে দিচ্ছি। আমার পরিচয়, এবং যিনি আমার কাছে ঘটনাটি পাঠিয়েছেন ঠিক তার মতো করে লিখে পাঠাচ্ছি। তিনি লিখেছেন, আমার নাম নিমাই ঘোষ এবং আমার গ্রামের বাড়ি বাগেরহাট শরণখোলার এলাকায়, এবং আমার বর্তমান বয়স 34 বছর। তো যাই হোক, আজ আমি যে ঘটনাটা শেয়ার করতে চলেছি সেটা মূলত একটি ব্ল্যাক ম্যাজিকের স্টোরি, এবং ঘটনাটি আমি ভৌতিক দুনিয়ার নিয়মিত স্টোরি টেলার ফারহান ভাইয়ের দাদার মাধ্যমে শেয়ার করছি। সকলকে আশা করছি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে। ঘটনাটি আমি আমার ঠাম্মার কাছ থেকে শুনেছি, ঠিক যেভাবে শুনেছি ঠিক সেভাবে শেয়ার করার চেষ্টা করছি। ঠাম্মার ভাষ্য মতে ঘটনার সময়কাল ছিল আনুমানিক 1956 সাল, এবং ওই সময় ঠাম্মার আনুমানিক বয়স ছিল মাত্র 10 বছর। তবে আজকের ঘটনার মূল চরিত্র কিন্তু ঠাম্মা নন, অর্থাৎ আজকে ঘটনার মূল ভুক্তভোগী ছিলেন ঠাম্মার বাবা এবং মা। তবে এই ঘটনার সাইড এফেক্ট পড়েছিল ঠাম্মা এবং ঠাম্মার বাকি 4 বোনের উপরে। তবে আজকের ঘটনার মূল সূত্র ছিল জমি জমা কেন্দ্রিক বিরোধ, অর্থাৎ ঠাম্মার বাবা এবং ঠাম্মার বাকি 2 কাকার সাথে ঠাম্মার বাবার জমি নিয়ে অসম্ভব রকমের বিরোধ ছিল, এবং সেই জমি জমা খুব সহজে হাসিল করার লক্ষ্যে ঠাম্মার 2 কাকা ঠাম্মা এবং তার মাকে কালো জাদু করে মেরে ফেলতে চেয়েছিলেন। এবার আসি মূল ঘটনায়। খুব অল্প সময় নিয়ে একটু পিছনে যেতে চাই। আসলে সত্যি বলতে কি, ঠাম্মার বাবা ছিলেন তাদের পরিবারের একমাত্র ছেলে সন্তান, এবং সবকিছু মিলিয়ে তাদের অবস্থা বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু বিধিবাম ঠাম্মার দিদা হঠাৎ করে একদিন কঠিন অসুখে মারা যাওয়ার পর সকলে বুঝিয়ে সুঝিয়ে ঠাম্মার দাদুকে দ্বিতীয় বিয়ে করান, এবং ঠাম্মার দাদা যখন মারা যায় তখন ঠাম্মার বাবার বয়স ছিল মাত্র 13 বছর, এবং এরপর ঠাম্মার সৎ দিদার কোল জুড়ে ঠাম্মার সৎ কাকুদের আগমন ঘটে। অর্থাৎ ঠাম্মার যে 2 কাকু রয়েছেন এরা কিন্তু ঠাম্মার আপন কাকু নয়, এবং আপন কাকু না হওয়ার কারণে হয়তোবা এরা জায়গা জমির লোভে ঠাম্মার বাবা এবং মাকে কালো জাদু করে মেরে ফেলতে চেয়েছিলেন। তো যাই হোক, মূল ঘটনায় যাচ্ছি। আমার ঠাম্মার বাবা ছিলেন একজন ঘি ব্যবসায়ী, বলতে পারেন এটা তাদের আদি ব্যবসা ছিল, এবং তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কিনা তাদের আদি ব্যবসা ধরে রাখতে পেরেছিলেন, এবং তার সৎ ভাইয়ের এক সঙ্গে তেল ব্যবসা করতেন। অর্থাৎ তাদের তেলের মিল ছিল তৎকালীন বাগেরহাট সদর বাজারে, এবং সে একই বাজারে ছিল ঠাম্মার বাবার ঘিয়ের দোকান। তবে কালের বিবর্তনে বদলে গেছে অনেক কিছুই, বদলে গেছে সেই বাজারঘাট। সবকিছুই বেশ ভালোভাবেই চলছিল। তবে একদিন সকালে ঠাম্মা ঘুম থেকে উঠে শুনতে পায় ঠাম্মার বাবা এবং মা কাদের সাথে যেন খুব চিল্লাচিল্লি করছে, এবং এগুলো শোনার পর ঠাম্মা আর তার ঘর থেকে বেরিয়ে দরজায় বা বারান্দায় এসে দেখেন ঠাম্মার বাবা এবং মা কাদের সাথে যেন খুব চিল্লাচিল্লি করছে, এবং এগুলো শোনার পর ঠাম্মা আর তার ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দেখেন তার বাবা মায়ের সাথে তার দাদু কাকু সহ তার কাকিমারাও খুব বেশি চিল্লাচিল্লি করছে, এবং ঠাম্মার মেজো কাকু ঠাম্মার বাবাকে হুমকি শুরু বলছে যে আপনি উত্তর ভিটাটা একাই ভোগ করবেন, এটা কিভাবে সম্ভব? সেটা তো আমাদের বাবার সম্পত্তি, এবং সেখানেও আমাদের ভাগ আছে। ঠাম্মার মেজো কাকুর কথা শেষ হতেই ঠাম্মার বাবা বললেন, ওটা তোদের বাবার সম্পত্তি নয়, ওটা আমার মায়ের সম্পত্তি ছিল, এবং ওই জমি আমার মাকে আমার দাদা ভাই কিনে দিয়েছিল। মাকে আর এই জমির উপরে নজর দিলে আমি তোদের চোখ কিন্তু একেবারে তুলে নেব, বুঝতে পেরেছিস? আর যদি তদন্ত করার ইচ্ছা হয় তাহলে আশেপাশে গ্রাম মুরব্বীদের কাছ থেকে জেনে নিস।
এই বলে ঠাম্মার বাবা তার সৎ ভাইদের বলে সেখান থেকে বের হয়ে যেতে বললেন এবং তারা ঠাম্মার বাবার কথা মতো চুপটি মেরে বেরিয়ে গেলেন। ঘটনা বোঝার সুবিধার্থে আমি আমার ঠাম্মার বাড়ির ঘরের একটা বিবরণ দিয়ে দিই, সকলের সাথে শেয়ার করতে চাই সেই বিবরণটা। এবং আমার ঠাম্মারা ছিল একতলা বড় আকারের পাকা বাড়ি এবং তাদের বাড়ির ঠিক পেছনেই ছিল ঠাম্মার দুই সৎ কাকুর বাড়ি এবং ওই সময় তাদের ধারের কাছে অসংখ্য পরিমাণ পরিবার বসবাস করত, যে যার মতো করেই বসবাস করতেন। অর্থাৎ তাদের আশেপাশের মানুষগুলো এতটাই ন্যারো মাইন্ডেড ছিল যে তারা নাকি একে অন্যের আপদে বিপদে সাহায্য নিপরণ কিছুই যেন করতো না এবং চুপচাপ করে বসে থাকতেন। আমি ঠিক জানি না আগের দিনের মানুষ ঠিক কেমন স্বভাবের ছিলেন, তবে আমি ঠাম্মার কাছ থেকে আগের দিনের মানুষ সম্পর্কে যতটুকু শুনেছি তাতে আমার কাছে মনে হয়েছে আগের দিনের মানুষগুলো খুব বেশি বন্ধুপরায়ণ ছিলেন এবং তাদের নাকি খুব আত্মীয় স্বজন বা আত্মীয়তা পছন্দ করতেন। কিন্তু ঠাম্মাদের আশেপাশে যারা সবসময় বসবাস করতেন তারা ছিলেন ঠিক উল্টোপিঠ। তবে ঘটনা শোনাকালীন আপনাদের কৌতূহল মনে প্রশ্ন জাগতেই পারে, উত্তর ভিটার জমিতে কি এমন আছে যে কারণে ভাইয়াদের এত বেশি দ্বন্দ্ব ছিল? আসলে সত্যি বলতে কি, একে তো উত্তর ভিটার জমিটা ঠাম্মার বাবা মায়ের স্মৃতি ছিল, দ্বিতীয়ত ওই জমির পরিমাণ ছিল প্রায় 19 বিঘার মতো এবং তৃতীয়ত ওই জমিটা এতটাই উর্বর ছিল যে ওখানে যদি ফল খেয়ে ফলের একটা আটেও ফেলা হতো সেখান থেকে গাছ বের হতো। আর এসব কারণে ঠাম্মার সৎ কাকুরা গায়ের জোরে ঠাম্মার বাবার কাছ থেকে ওই জমির ভাগ নিতে চাইতো এবং তারা এটাও জানতো যে ওই জমিতে তাদের কোনো হক নেই, কিন্তু তারপরেও তারা কয়েকদিন পর পর জমিটা নিয়ে ইচ্ছাকৃতভাবে বিবাদ সৃষ্টি করত। তো যাই হোক, এরপর ঠাম্মার বাবা কথা মতো ঠাম্মার সৎ কাকু আর কাকিমারা বাড়ি থেকে বের হয়ে চলে যান এবং তারা চলে যাওয়ার পর ঠাম্মার বাবা ঠাম্মার মাকে বললেন, তুমি বাচ্চাদের উপরে খুব ভালোভাবে নজর রাখবে, কারণ এদেরকে কোনোভাবেই বিশ্বাস নেই, এরা উত্তর ভিটার জমির জন্য যা খুশি বলতে পারে বা বলে বসতে পারে। ঠাম্মার বাবা এই কথাটা শুনে ঠাম্মার মা বললেন, তুমি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমি আমার বাচ্চাদের সর্বদাই চোখে রাখছি এবং কি তাদের আমি একা বাড়ির বাইরে যেতে দেই না। এরপর বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন রাতে অতর্কিত এক ঘটনা ঘটে যায় এবং ঘটনার দিন রাতে ঠাম্মার বাবা খুব রাত করে বাড়িতে ফেরেন এবং তিনি বাড়িতে ফেরার পর তাকে দেখে খুব বিধ্বস্ত লাগছিল ঠাম্মার মায়ের কাছে এবং এখান থেকে মূলত আজকের কালো জাদুর ঘটনার সূত্রপাত। তবে একটা কথা না বললেই নয়, কালো জাদুর যেমন অনেকগুলো সাইড আছে এবং সেসব সাইডের মধ্যে অনেক ক্ষতির বেশি ক্ষতি ভাগ হয় এবং এই অল্প ক্ষতি, যেসব ক্ষতির মধ্যে সবচাইতে ভয়ঙ্কর মরণবান এবং ভয়বান। মরণবান সম্পর্কে হয়তো বা কম বেশি সকলেই আমরা জানি, কিন্তু ভয়বানের অর্থ হলো আপনি কালো জাদুর মাধ্যমে শত্রুপক্ষকে শয়তান দ্বারা ভয় দেখিয়ে তার আহ্বান থেকে খুব সহজে সরিয়ে দিতে পারবেন এবং ঠিক এই ভয় বাণী মারা হলো ঠাম্মার বাবাকে। তো যাই হোক, প্রতিদিনের মতো সেদিনও তার ঠাম্মার বাবা বাজারে দোকানপাট বন্ধ করে সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন এবং তিনি যখন অর্ধেক রাস্তায় চলে আসেন তখন তার প্রকৃতির ডাকে সাড়াতে যায় এবং তার প্রকৃতির ডাকে সাড়া বেগ যাওয়ার পর তিনি ভাবলেন যে কোথাও তিনি কাজটা সেরে নেবেন। যেমন ভাবা ঠিক তেমন কাজ। তিনি আরো বেশি কিছুক্ষণ পথ পেরোনোর পর রাস্তার পাশে একটা ঝোপ দেখতে পায় এবং তিনি সাইকেলটি সেখানে থামিয়ে তিনি তার কাজটা সেরে ফেলেন। কিন্তু তিনি তখনও জানতেই পারেননি যে একটু পর তার জন্য কিছু একটা ঘটতে চলেছে, সেটা কিনা তার কল্পনার বাইরে ছিল। এরপর ঠাম্মার বাবা যখন তার কাজ শেষ করে পেছনে ঘোরেন তখন তিনি দেখতে পান হুবহু তার মতোই একজন তার সাইকেলের কাছে দাঁড়িয়ে আছে এবং তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। এটা দেখার পর ঠাম্মার বাবা আর বুঝতে বাকি রইল না যে তিনি এমন একজন শয়তানের সামনে দাঁড়িয়ে আছেন এবং সে যদি এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে তাহলে নির্ঘাত মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। এরপর ঠাম্মার বাবা 7-5 না ভেবে সাইকেল ফেলে সেখান থেকে পরিমরি করে ছুটতে লাগলেন এবং তিনি ছুটতে ছুটতে কাছে থাকা এক মুসলমান বাড়িতে
বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। মুসলমান বাড়িতে আশ্রয় নেওয়ার পর ওই বাড়ির কর্তা ঠাম্মার বাবাকে প্রশ্ন করলেন, ঘোষবাবু কি হয়েছে আপনার, এত হাঁপাচ্ছেন কেন? সেই বাড়ির কর্তা কাজ শেষ করে ঠাম্মার বাবা অনেকটা সমস্ত ঘটনা খুলে বললেন এবং সেই ব্যক্তি সবকিছু শোনার পর বললেন, বুঝতে পেরেছি, আপনার রূপ ধারণ করে আপনার ক্ষতি করতে চেয়েছিল এবং সবই তো শুনলাম আর বুঝলাম। তবে আপনি ভয় পাবেন না, এসব ঘটনা নতুন কিছু না, গ্রাম্য এলাকায় এগুলো ঘটতেই পারে, এসব নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে? আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। এই বলে লোকটা ঠাম্মার বাবাকে বললেন, আপনি আমার সাথে চলুন, যে সাইকেলটা নিয়ে আসি, আর যদি না নিয়ে যান সকালে হয়তো সাইকেলটি অন্য কেউ নিয়ে চলে যাবে। এরপর লোকটি ঠাম্মার বাবাকে নিয়ে সেই স্থানে চলে যায় এবং যে দেখেন যে সাইকেলটি পড়ে আছে এবং সেখানে কেউ নেই। এরপর সেখান থেকে সাইকেল নিয়ে ঠাম্মার বাবা সেই লোকটার সাথে তার বাড়িতে চলে আসেন এবং বাড়িতে আসার পর ভোরের আলো ফোটার জন্য অপেক্ষা করতে থাকেন। একটা সময় ফজরের আজান হলে চারপাশে যখন ফর্সা হওয়া শুরু করলো, তখন ঠাম্মার বাবা তাদের কাছ থেকে বিদায় নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে এবং বাড়িতে আসার পর তিনি রাতে করে যাওয়ার সমস্ত ঘটনার বর্ণনা দেন ঠাম্মার মায়ের কাছে এবং ঠাম্মার মা সমস্ত ঘটনা শোনার পর বলেন, তুমি ভয় পেও না, আমি আমার কাকুকে কাল খবর দিয়ে বাড়িতে আসতে বলেছি। আসলে ঠাম্মার মা তার যে কাকুর কথা বলেছেন তিনি মূলত একজন মন্দিরের পুরাহিত এবং তিনি টুকটাক জল পড়া, তাগা পড়া, দোয়া পড়া সহ ঝাড়ফুঁকের মতো ছোটখাটো কাজগুলো বেশ ভালোভাবে করতেন এবং যা পরনায় একটা এলাকায় মানুষ তাকে যে কোনো জাতি প্রকৃতির বিষয়ে স্মরণ করতেন। তো যাই হোক, এরপর দিন ঠাম্মার মা তার কাকুকে খবর দিল এবং খবর দিলে তিনি তার একদিন পর ঠাম্মার বাড়িতে হাজির হন এবং আশ্চর্য হলো সত্য, ঠাম্মার সেই কাকু ঠাম্মাদের বাড়ি থেকে ঢোকা মাত্রই ঠাম্মার মাকে বলে ওঠেন, তোরা তো মহাবিপদে আছিস রে মা, তোদের বাড়িতে আশেপাশে এমন কিছু একটা আছে যেটা কিনা খুব খারাপ। এই বলে তিনি ঠাম্মাদের বড় ঘরে প্রবেশ করেন এবং তিনি বড় ঘরে প্রবেশ করার পর ঠাম্মার মা বলে উঠলেন, কাকু তুমি বুঝলে কিভাবে আমাদের বাড়িতে খারাপ কিছু আছে? ঠাম্মার মায়ের কথা শুনে তার কাকু বললেন, দেখ মা, তোকে কিছুটা কথা বলি, হ্যাঁ, আমরা পুরাহিত অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, তবে সেটা প্রকাশ করি না। তুমি তো জানিস না তোর কাকু সে আগের কাকু নেই, তোর কাকু এখন কালী সাধক, আর জানিস তো কালী সাধকরা কি করতে পারে। এই বলে ঠাম্মুর কাকু হো হো করে হেসে উঠলেন এবং তিনি হাসি থামিয়ে বললেন, এই কারণে খবর দিয়েছিস মা? সত্যি করে বল। হ্যাঁ। ঠাম্মার মা তার কাকুর প্রশ্নে গত পরশু দিনের রাতের সমস্ত ঘটনা খুলে বললেন এবং তার কাকু সমস্ত ঘটনা শোনার পর বললেন, থাক মা, তোকে আর তেমন কিছু করতে হবে না, বলতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। হ্যাঁ, আর এই কারণে তোদের বাড়িতে ঢোকার আগে বলে চেয়েছিলাম যে মনকে শক্ত কর, তোদের বাড়ির আশেপাশে খুব খারাপ কিছু আছে। এরপর ঠাম্মার মা তার কাকুর কথা শেষ হতেই জানতে চাইলেন এর সমস্যার সমাধান নেই কাকু। জবাবে ঠাম্মার কাকু বললেন, তুই কোনো চিন্তা করিস না মা, যেহেতু সমস্যা বোঝা হয়ে গেছে সমাধানও হয়ে যায়, বুঝলে? এই মুহূর্তে আমি কোনো সমাধান করতে পারবো না, আর আমাকে 2 দিন সময় দিলে হয়ে যাবে। জবাবে ঠাম্মার মায়ের কাকু বললেন, তা তো লাগবে মা, কারণ তোদের বাড়ির আশেপাশে যেহেতু ঘুরে বেড়াচ্ছে সেটা তো কোনো সাধারণ আত্মা নয়, সেটা একটা ভয়ঙ্কর আত্মা এবং এই ধরনের আত্মারা শুধু ভয় দেখিয়ে ক্লান্ত হন না, এরা সুযোগ পেলে মানুষকে মেরে ফেলে। তবে এইটা কি ধরনের বা আত্মা বা কোথা থেকে এসেছে সেটা মন্দিরের ধ্যান করলে বোঝা যাবে, বুঝতে পেরেছিস? তার আগে বলতে পারবো না। আর এই জন্যই তোকে বললাম 2 দিনের মতো সময় লাগবে এবং ঠিক 2 দিন পর আমি আমার ধ্যান ফেরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তোদের এখানে চলে আসবো। তবে ধ্যান শেষে যদি বুঝতে পারি এই কাজে আমার দ্বারা হবে না, তাহলে আমি গুরুজিকে তোদের বাড়িতে পাঠিয়ে দেবো, তিনি তোদেরকে সাহায্য করবে, কেমন? এই বলে সেদিন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঠাম্মার কাকা চলে গেলেন এবং তারপর দিন রাতে ঘটে যায় আরো একটি ভয়ঙ্কর ঘটনা। রাত তখন আনুমানিক 1:30টার মতো হবে। ঠাম্মা সহ ঠাম্মার বাদ বাকি বোনরা সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন এবং ওপাশে ঠাম্মার মা বাবা ঠাম্মাও ঘুমিয়েছিলেন। তবে কি একটা শব্দে যেন ঠাম্মার ঘুম ভেঙে যায়। তিনি ঘুম ভাঙার পর
কাঁথার ভেতর থেকে হালকাভাবে মুখটা বের করে সেই শব্দের উৎস খুঁজতে থাকেন, কিন্তু তিনি ঘরময় অন্ধকার থাকার কারণে কেন কিছুই যেন বুঝতে পারছিলেন না। বেশ কিছুক্ষণ এভাবে দেখার পর ঠাম্মা ভাবলেন হয়তো ঘরে ফেরাল ঢুকেছে এবং ঢোকার পর কিছুটা ফেলে দিয়েছে। এই ভেবে ঠাম্মা পুনরায় তার কাঁথাটি মুড়ি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েন এবং তিনি শুয়ে পড়ার কয়েক মিনিট বাদে পুনরায় আবারও কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান এবং তিনি শব্দ শোনার পর পুনরায় কাঁথার ভেতর থেকে হালকা করে মুখটা বের করে বোঝার চেষ্টা করলেন কোথা থেকে শব্দ আসছে। এভাবে বেশ কিছুক্ষণ মুখ বের করে ঠাম্মা যখন কোনো কিছুই দেখতে পেলেন না, ঠিক তখন ঠাম্মা তার মেজাজ হারিয়ে বিড়াল তাড়ানোর জন্য হুসফুস করে শব্দ করে উঠলেন এবং এই শব্দ করার পর সবকিছুই যেন নীরব হয়ে গেল এবং ঠাম্মা সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে আগের মতো করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কিন্তু ঠাম্মা তখনও বুঝতেই পারেননি যে তার ঘরের মধ্যে এমন কিছু একটার উপস্থিতি আছে যে উপস্থিতিটা একটু বাদে বদলে যাবে সবকিছু। এরপর ঠাম্মা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ার পর গভীর তঞ্জায় ডুবে যেতে লাগলেন এবং তিনি তখন পুরোপুরিভাবে গভীর তঞ্জায় ডুবে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি স্পষ্ট কানে শুনতে পেলেন খসখসের শব্দ হচ্ছে ঘরের ভেতরে এবং সেই শব্দটি আগের শব্দের তুলনায় অনেক বেশি জোরালো এবং সেই শব্দটি অনবরত যেন হয়ে যাচ্ছে। এই শব্দটি শোনার পর ঠাম্মার আধো তন্দ্রা যেন কেটে গেল এবং তন্দ্রা কাটার পর ঠাম্মা পুনরায় হালকা তার মুখটা কাঁথার ভেতর থেকে বের করে দেখতে পান সেটা তিনি মানুষ আর বয়স হিসেবে দেখার জন্য এবং একদমই প্রস্তুত ছিলেন না। ঠাম্মা দেখতে পান তার মায়ের মতো একটা নারী অবতার খাট থেকে মাত্র কয়েক হাত দূরে ধপধপে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে এবং সেই নারী অবয়ব চোখ দুটো একদম যেন নীল চোখা বিড়ালের মতো জল করছে। এটা দেখার পর ঠাম্মা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে চিৎকার দিয়ে কানে একেবারে যেন সেন্সলেস হয়ে পড়ে যান এবং সেন্স ফিরে পাওয়ার পর ঠাম্মা নিজেকে আবিষ্কার করেন তাদের উত্তর ভিটার সেই জমিতে। বলে রাখা ভালো যে ঠাম্মার চিৎকার শুনে তার পাশে ঘুমানো ভাই বোনদের ঘুমটা ভেঙে গিয়েছিল, কিন্তু তার ঘুম ভাঙার পর তারা দেখতে পান তাদের ঘরের দরজা খোলা এবং সেই দরজাতে সাদা কাপড় পরিহিত কেউ একজন বাড়ির মতো বা সেরকম বডির মতো তাকে একটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সো এটা দেখার পর তারা চিৎকার চেঁচামেচি করে তাদের বাবা মাকে ডাকতে থাকেন এবং তাদের চিৎকার চেঁচামেচি শুনে তখনই তৎক্ষণাৎ ঠাম্মার বাবা এবং মা তাদের ঘরে চলে যেতে লাগলেন। তো যাই হোক, ঠাম্মার শেষ ফিরে আসার পর ঠাম্মা নিজেকে তাদের উত্তর ভিটায় আবিষ্কার করার পর দেখতে পান তাদের উত্তর ভিটায় থাকা সেই শিব মন্দিরের সামনে সে সাদা শাড়ি পরা নারী মূর্তিটি ভয়ঙ্কর এক শয়তান রূপে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর ঠাম্মা পুনরায় দ্বিতীয়বার সেন্সলেস হয়ে যান এবং এরপর ঠাম্মা কোনো কিছুই যেন মনে নেই। এদিকে ঠাম্মার যখন তার বাবা মাকে ঘরে দেখতে পান না, তখন তারা তাদের আশেপাশে থাকা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে বিষয়টি জানান এবং তাদেরকে অনুরোধ করেন তারা যেন ঠাম্মার বাবা মায়ের সাথে মেয়েকে খুঁজতে সাহায্য করেন। যদিও এই প্রথম তাকে কেউ সাহায্য করতে আসেনি, তবে সাহায্যের বদলে ঠাম্মার বাবা টাকা দিবে বললে তখনই কয়েকজন রাজি হয়ে যায়। মানুষ কতটা ছোট মনের হতে পারে যে অন্যের বিপদে টাকার বদলে সাহায্য করতে পারে, সেটা আমি ঠাম্মার এই ঘটনা শুনে বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, তো এরপর ঠাম্মার বাবা তাদের বেশ কয়েকজন পাড়া প্রতিবেশীকে নিয়ে তাদের বাড়ির আশেপাশে ঠাম্মাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন। অনেক সময় খোঁজার পর যখন ঠাম্মাকে কোনো হদিস মিলছিল না, ঠিক সেই সময় অপরিচিত একটা লোক এসে বলল, তোমরা যাই খুঁজছো সে তোমাদের উত্তর ভিটায় পড়ে আছে বলে সেই অপরিচিত লোকটা অল্প কিছু সময়ের মধ্যে কুটকুটো অন্ধকারে যেন মিলিয়ে গেল। এরপর ঠাম্মার বাবা মা সহ সকলে সেই উত্তর ভিটায় যেয়ে দেখতে পেলেন ঠাম্মার দুই পাশে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে এবং এইটা দেখার পর তারা সকলেই যখন ঠাম্মার খুব নিকটে চলে আসেন, তখন সেই বাচ্চা ছেলে দুটো এক দৌড়ে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর ঠাম্মাকে সকলে ধরাধরি করে সেখানে নিয়ে আসতে বেলা 10টার পর ঠাম্মার সেন্স ফিরে আসে এবং সেন্স ফিরে আসার পর ঠাম্মা গত রাতের সমস্ত ঘটনা খুলে বললেন। সব কিছু শোনার পর ঠাম্মার মা ঠাম্মার বাবাকে বললেন, তুমি আর এক মুহূর্ত দেরি না করে এখনই কাকার বাড়িতে যাও এবং কাকাকে যে সমস্ত ঘটনা খুলে বলো, আর হ্যাঁ, যাওয়ার সময় পারলে
দু একজনকে সাথে করে নিয়ে যাও। এরপর ঠাম্মার মায়ের কথা মতো তার বাবা দুজন লোককে নিয়ে চলে যান তার কাকা শ্বশুরের বাড়িতে, এবং তিনি তার কাকা শ্বশুরের বাড়িতে যথা সময় পৌঁছে গত রাতে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা এবং বিষয়াদি খুলে বললেন আর তার কাকা শ্বশুরকে। এবং তিনি সবকিছু শোনার পর তিনি বললেন, জামাই, তোমাদের উপরে কালো জাদু করা হয়েছে এবং সেই কালো জাদুর মাধ্যমে সবকিছু করা হচ্ছে। ঠাম্মার বাবা তার কাকার শ্বশুরের কথা শুনে যেন অবাক হয়ে যান, হতভম্ব হয়ে যান। তিনি অবাক হয়ে জানতে চান, আমাদেরকে কালো জাদু কে করবে? তাছাড়া আমাদের তো তেমন কোনো শত্রু নেই, তবে মাঝে আমার সৎ ভাইরা মাঝে মধ্যেই ওই জমি নিয়ে অনেক বেশি ঝগড়া বিবাদ সৃষ্টি করে। তার মানে এই না যে ওরা আমাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করবে। ঠাম্মার বাবার কথা শেষ হতেই তার কাকা শ্বশুর বলে উঠলেন, হ্যাঁ জামাই বাবাজি, তোমার কথার সাথে আমি নিজেও একমত। তবে এটাও সত্য যে তোমাদের সৎ ভাইরা তোমাদের কালো জাদু করেছে, এবং তুমি যদি চাও তাহলে আমি তার প্রমাণও দিতে পারবো। কাকা শ্বশুরের কথা শেষ হতেই ঠাম্মার বাবা বললেন, হ্যাঁ, তবে আমি নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারছি না। ঠাম্মার বাবার কথা শেষ হতেই তার কাকা শ্বশুর বললেন, তাহলে এসো, আমার সাথে এসো। এই বলে তিনি হাঁটা শুরু করলেন এবং তার পেছনে পেছনে ঠাম্মার বাবা সহ তার সাথে আসা লোকগুলো যেন হাঁটা শুরু করলেন। আর তারা হাঁটতে হাঁটতে একটা সময় একটা জড়জীর্ণ পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালেন, এবং তারা সেখানে দাঁড়ানোর পর ঠাম্মার বাবা কাকা শ্বশুর গুরুজি আসতে পারি বলে কাকে যেন ডাক দিলেন, এবং ডাক দেওয়ার কিছুক্ষণের মধ্যে ভেতর থেকে গম্ভীর গলায় কেউ একজন বলে উঠলেন, এসো। এরপর তারা সকলে ভেতরে প্রবেশ করলেন, এবং ভেতরে প্রবেশ করে বাবা দেখতে পান প্রায় 80 বছর বয়সী ঊর্ধ্ব একজন বয়স্ক লোক আসন করে বসে আছেন, এবং তিনি বেশ স্বাস্থ্যবান এবং খুব সুদর্শন মানুষ, এবং তার শরীরে বেশ কালচেটে টাইপের রং হয়ে গেছে। এরপর ভেতরে গেলে তাদের বসতে বলা হয়, এবং কেউ কিছু বলার আগে তিনি নিজ থেকে ঠাম্মার বাবার সেই কাকা শ্বশুরের উদ্দেশ্যে বলে উঠলেন, আমি জানতাম তোর কথা তোর মেয়ের জামাই বিশ্বাস করবে না। এই কথা শুনে ঠাম্মার বাবা কাকা শ্বশুর বললেন, জি গুরুজি, আমি বলেছিলাম, কিন্তু তাতে জামাই বাবা কর্ণপাত করেনি। কাকা শ্বশুরের কথা শেষ হতে গুরুজি ঠাম্মার বাবার কাকা শ্বশুরকে আদেশ করলেন, গম্ভীর গলায় বলে উঠলেন, এই আয়নাটা নিয়ে আয়। এরপর আদেশ মতো আয়নাটা নিয়ে আসা হলো। তিনি সকলকে চোখ বন্ধ করতে বললেন, এবং তিনি আরো বললেন, শিষ্য, তুমি ছাড়া বাদ বাকি চোখ বন্ধ করতে বলো সবাইকে। আমি যখন চোখ খুলতে বলবো তখন যেন চোখ খুলো সবাই, ঠিক আছে? মাথায় রাখবে। এরপর তার আদেশ পেয়ে ঠাম্মার বাবা কাকা শ্বশুর সকলকে চোখ বন্ধ করতে বললেন, এবং তার কথা মতো সকলে চোখ বন্ধ করে ফেলেন, এবং সকলে চোখ বন্ধ করার পর শুনতে পান আগের চেয়ে বেশ গম্ভীর গলায় গুরুজি উচ্চস্বরে মন্ত্রপাঠ করছেন, এবং বেশ কিছুক্ষণ পর তিনি মন্ত্রপাঠ করে থেমে যান, এবং তিনি থেমে গিয়ে বললেন, এবার যে যার চোখ খুলে আয়নার দিকে তাকাও। এরপর সকলে চোখ খুলে আয়নার দিকে তাকালেন, এবং আয়নার দিকে তাকিয়ে যা দেখলেন সেটা আসলে অবিশ্বাস্য। বিশেষ করে ঠাম্মার বাবা খুব অবাক হয়ে গেলেন। আয়নার ভিতরে থাকা দৃশ্যপট যেন পাল্টে গেল। তারা আয়নার ভিতরে দেখতে পেলেন গভীর রাতে ঠাম্মা দুই কাকা একজন লোকের সাথে বসে আছে, আর সেই লোকটি দেখতে বেশ ভয়ঙ্কর চেহারার। তার মাথা ভর্তি জট পাকানো লম্বা লম্বা চুল, এবং তার চোখ দুটো যেন লাল টকটকে। সবকিছু মিলিয়ে লোকটিকে একটা কালো জাদুকরের মতোই মনে হচ্ছে। ঠাম্মার বাবার কাছে এবং তার চেহারা আরো বেশভূষা থেকে মনে হচ্ছিল তিনি হয়তোবা আমাদের দেশের নাগরিক নন, অর্থাৎ তাকে দেখে মনে হচ্ছিল ইন্ডিয়ান তান্ত্রিকের মতো, এবং তিনি একজন ইন্ডিয়ান তান্ত্রিকে ছিলেন। এরপর তারা আরো যা দেখলেন তা দেখেন সে কালো জাদুকরটি তার ঝোলা থেকে একটা পুতুল বের করলেন, এবং সেই পুতুলের উপরে বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ শেষে পুতুলটি ঠাম্মার সৎ মেঝো কাকার হাতে বুঝিয়ে দিলেন, এবং সেই ইশারা দিয়ে বললেন যেন সবকিছুই ঠাম্মার সৎ কাকা কালো জাদুকরের ইশারা বুঝতে পেরে হ্যাঁ সূচক উত্তর দিলেন, এবং হ্যাঁ সূচক উত্তর দিয়ে খুব দ্রুত সেই স্থান পরিত্যাগ করলেন। তারা যাওয়ার সময় মঞ্চপুত পুতুলটি নিজের সঙ্গে নিয়ে করে দিলেন, এবং তারা চলে যাওয়ার পর আয়নার মাঝে আর কোনো কিছুই যেন দেখা গেল না। আয়নার থেকে সবকিছুই যেন মিলে যাওয়ার পর ঠাম্মার বাবা বলে উঠলেন, গুরুজি, সবই তো বুঝলাম,
কিন্তু ওই পুতুলটা নিয়ে কোথায় গেল ওরা? ঠাম্মার বাবার কথা শেষ হতে গুরুজি গম্ভীর গলায় বলে উঠলেন, নির্বোধ, তোর সৎ ভাইরা তোর বাড়ির আশেপাশে বন্দ্রপুত পুতুলটাকে মাটির নিচে রেখেছে, আর সেই বন্দ্র জলে আটকে পড়ার শয়তানটা তোদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুরুজির কথা শেষ হতে ঠাম্মার বাবা আকুতি বিনতি করে বলে উঠলেন, গুরুজি, আপনি আমাদেরকে কিছুটা করুন, ভগবান আপনার মণ্ডপ করবেন। ঠাম্মার বাবার কথা শেষ হতে গুরুজি বলে উঠলেন, নির্বোধ, তুই চিন্তামুক্ত থাক, আজ রাতে আমি সব কিছু শেষ করে দেব। এই বলে গুরুজি বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে বিড়বিড় করতে থাকলেন এবং খানিকক্ষণ বাদে চোখ খুলে বললেন, আজ রাতে তোদের অনেক বড় একটা সর্বনাশ হতে চলেছে, তোদের বাড়ি নিয়ে চল, আমাকে এখন নিয়ে চল। গুরুজির কথা শুনে ঠাম্মার বাবা যেন ধরে প্রাণ ফিরে পেলেন এবং তিনি গুরুজির কথায় সাথে সাথে রাজি হয়ে বললেন, চলুন গুরুজি, চলুন। এরপর তারা সকলে আশেপাশে হেঁটে প্রায় সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে এলেন এবং বাড়ির সামনে এসে গুরুজি থমকে দাঁড়িয়ে থেকে বললেন, গৃহস্থের বাড়িতে পা ধুয়ে ঢুকি আমি, এই ঘটি জল এনে দেওয়ায়, জলদি জল এনে দে। এরপর গুরুজির কথা মতো একজন লোক এক ঘটি জল নিয়ে আসেন এবং জল নিয়ে আসায় ঠাম্মার বাবা, কাকা, শ্বশুর তার নিজের হাতে গুরুজির পা যেন ধুয়ে দিলেন এবং পা ধোয়া শেষ হলে গুরুজির বাড়ির উদ্দেশ্যে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে গুরুজি ভীষণ গম্ভীর গলায় বলে উঠলেন, তোকে আজ আমি বোধহয় রেহাই দেব না, তুই ওদের কিছুই করতে পারবি না, আজ রাতে তোর কাল রাত হয়, বুঝতে পেরেছিস? এই বলে গুরুজি গম্ভীর গলায় আদেশ দিয়ে বললেন, তোর বাড়ির পেছনে যা, পেছনে গিয়ে দেখ স্তরে কিছু মাটি আগলা আছে, ওই মাটি তুলে পুঁতে রাখা আছে মন্ত্রপুত কালো চতুর পুতুল, বুঝতে পেরেছিস? হ্যাঁ। এরপর গুরুজির কথা মতো সেখানে চলে যান এবং গিয়ে দেখেন সত্যি একটা স্থানে কিছু মাটি আগলা করা আছে এবং এইটা দেখার পর ঠাম্মার বাবা তার সাথে থাকা সে লোকজনদের বললেন, উঠোনে কোদাল রাখা আছে, তোমরা কেউ কোদালটা নিয়ে টসে মাটি কাটতে শুরু করো। এরপর একজন কোদাল নিয়ে আসলে অন্য একজন সেখান থেকে মাটি কাটতে শুরু করলেন এবং কিছু মাটি কাঁপানোর পর বা কোপানোর পর সকলে দেখতে পান সত্যি সেখানে একটা পুতুল রাখা আছে। পুতুলটি দেখতে বেশ ভয়ঙ্কর চেহারা ছিল। এরপর সে গর্ত থেকে ঠাম্মার বাবা, কাকা, শ্বশুর নিজ হাতে পুতুলটিকে যেই না তুলতে যাবে ঠিকই তখনই শুরু হয় প্রচন্ড পরিমাণে বাতাস। আশেপাশ থেকে ভেসে আসতে থাকে বাতাস, করুণ স্বরে কান্নার আওয়াজ শুনে সকলে ভয় পেলেও ঠাম্মার বাবা, কাকা, শ্বশুর ঠিকই গর্ত থেকে পুতুলটিকে তুলে নেন এবং পুতুলটিকে তুলে আনার পর খুব দ্রুত পায়ে গুরুজির নিকট চলে যান এবং এরপর যা ঘটে তা ছিল কল্পনারও বাইরে। ঠাম্মার বাবা, কাকা, শ্বশুর তার গুরুজির হাতে পুতুলটি দেওয়ার পর গুরুজি সকলকে বলেন, তোমরা সবাই নিরাপদ দূরত্বে সরে যাও, জলদি সরে যাও, ও আসছে, ও এখনো এলে। গুরুজির কথা শেষ হতে না হতে সকলে স্পষ্ট দেখতে পেলেন বাড়ির সদর দরজা দিয়ে সকল বাতাসের মতো কিছু একটা গুরুজির ঠিক সামনে এসে দাঁড়ালো এবং দাঁড়ানোর পর যখন বাতাস থেকে শরীর রূপান্তরিত হলো ঠিক তখন সবাই স্পষ্ট দেখতে পেলেন লোমশ একটা দানবীয় ভয়ঙ্কর চেহারার শয়তান গুরুজির ঠিক সামনে দাঁড়িয়ে আছে এবং সেটি গুরুজির দিকে ভয়ঙ্কর রাগ নিয়ে ফসফস করছে এবং বলছে, তোর কি মরে যাওয়ার স্বাদ জেগেছে? তোর এত বড় সাহস, তুই আমাকে ঘুম থেকে জাগিয়েছিস। অর্থাৎ সেই ভয়ঙ্কর চেহারার শয়তানটি বোঝাতে চাচ্ছে সেই গর্তের ভেতরে ঘুমিয়েছিল, কিন্তু এরা তার গর্ত থেকে বের করে ঘুম ভাঙিয়ে দিয়েছে। তখন গুরুজি ভয়ঙ্কর শয়তানটিকে বললেন, তোর কাল রাত চলে এসেছে, বুঝতে পেরেছিস? তোকে আমি বলি দিতে চলেছি। এই বলে গুরুজি সে ভয়ঙ্কর শয়তানটিকে লক্ষ্য করে 3টি ফু দিলেন এবং ফুয়ের প্রভাবে সে সকল চোখের সামনে ভয়ঙ্কর শয়তানটি যেন আগুনের সাথে সাথে যেন জ্বলে উঠল এবং আগুনে জ্বলে ওঠার কিছুক্ষণ পর শয়তানটি সেখান থেকে পুড়ে মারা যায় এবং এরপর গুরুজি ঠাম্মাদের পুরো বাড়ি বন্ধ করে দিয়ে সকলকে বন্ধ করার সুতো বেঁধে দেন এবং এরপর থেকে আর ঠাম্মাদের পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি। এই ছিল আমার পাঠানো আজকের ঘটনা। জনাব নিমাই ঘোষের ঠাম্মার
সাথে পড়ে যায় একটা কালো জাদুর ঘটনা। আশা করি ঘটনাটি সবার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। সকলকে উদ্দেশ্য করে বলতে চাই যে কালো জাদু কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না। ঘটনাটির পূর্বে কোনো কালো জাদুর ঘটনার চেয়ে একদমই আলাদা একটা ঘটনা, এবং আশা করছি নেক্সট এপিসোডে আরও একটা কালো জাদুর ঘটনা শেয়ার করব। আশা করছি দারুণ রকম ভালো লাগবে ঘটনাগুলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ফারহান বলছিলাম, এটা আমার ছদ্মনাম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই ফারহান ভাই। আজকে কিন্তু প্রথমবারের মতো আমাদের ফারহান ভাইয়ের একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি শেয়ার হয়ে গেল। হোয়াট আ বিউটিফুল স্টোরি! That is a good story, really super story of black magic. এবং আসলে কথা বলতে যেটা সত্যি কথা যে ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো সিস্টেম আছে বা অনেকগুলো প্রক্রিয়া আছে। এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল, বেশ সাসপেন্সিভ ঘটনা ছিল এবং অনেক বেশি ভয়ঙ্কর না হলে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আমি বলবো। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি ভাই। আপনার কাছে এরকম আরও অনেক ঘটনা আছে আশা করছি, এবং আপনি ধীরে ধীরে সব কানেক্ট করে পাঠিয়ে দেবেন। আশা করছি আপনার প্রতিটি গল্প এখানে শেয়ার হয়ে যাবে ভৌতিক দুনিয়ায়, এবং ভৌতিক দুনিয়ায় যে ওপেন প্ল্যাটফর্ম, এবং আপনারা অবশ্যই এখানে ঘটনা পাঠিয়ে দেবেন ভৌতিকদুনিয়া@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা পাঠিয়ে দিলেই চলবে, আর বেসিক্যালি তেমন কিছু করা লাগবে না। আপনারা অবশ্যই ঘটনা পাঠিয়ে দিবেন এবং আমাকে জানিয়ে দেবেন যে আপনি ঘটনা পাঠিয়েছেন। দিস ইজ আউটস্ট্যান্ডিং। সত্যি বললাম, মন জুড়ে গেছে আপনাদের স্টোরি পড়ে, এবং আমি সত্যি খুবই আনন্দিত যে এত ভালো একটা ঘটনা পড়তে পারলাম আজকে। দ্যাট ইজ রিয়েলি সুপার ডুপার স্টোরি ভাই। আপনার পরবর্তী ঘটনা একটু দ্রুত পাঠিয়ে দেবেন, বিকজ যত তাড়াতাড়ি ঘটনা পাঠাবেন তত তাড়াতাড়ি আমি শেয়ার করতে পারবো। বিকজ ভৌতিক দুনিয়া সপ্তাহে 3 থেকে 4 দিন হয়, এবং আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন দারুণ সব ঘটনা কিন্তু ভৌতিক দুনিয়াতে শেয়ার হচ্ছে এখন, আলহামদুলিল্লাহ। এবং ইনশাল্লাহ সামনে আরো ভয়ঙ্কর সুন্দর ঘটনা শেয়ার হবে। এবং দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই সালাম কবিরাজের ঘটনা, বাদল তান্ত্রিকের ঘটনা যেভাবে শেয়ার হচ্ছে, যেভাবে আপনারা পছন্দ করছেন, বাবারে বাবা, দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। যাই হোক, আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জফর ভাই, কেমন আছেন? আশা করি আপনি এবং ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমি ভৌতিক দুনিয়ার একজন ক্ষুদ্র স্টোরি টেলার, নাম নাহিদ সরকার। চেষ্টা করছি দারুণ সব ঘটনা কালেক্ট করে ভৌতিক দুনিয়ায় শেয়ার করবার জন্য, এবং জেসু ভাইয়ের কণ্ঠে সেই ঘটনাগুলো শুনবার জন্য। আশা করছি ধীরে ধীরে দারুণ সব ঘটনা পাঠাচ্ছি কানেক্ট করে, এবং প্রতিটি ঘটনায় বেশ অসাধারণ সুন্দর কণ্ঠে উপস্থাপন করছেন জেফরি ভাই। তার একই প্রেক্ষাপটে আজ আরেকটি ঘটনা নিয়ে আসলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। গল্পটির নাম কবরস্থান। শুরু করছি ঘটনা। কৃষ্ণপক্ষের এক টুকরো চাঁদ যেন আকাশ থেকে ক্লান্তভাবে ঝুলে পড়েছে। বিকশ কালো অন্ধকার, আকাশের মেঘ জমছে, মাঝে মাঝে মেঘের আড়ালে ঢাকা পড়ছে চাঁদ। বাইরে ভুতুরে হলদে আলো ছড়াচ্ছে ল্যাম্পপোস্টের পুরনো বাতিটি। সবখানে ভয়ঙ্কর নিস্তব্ধতা। এমন সময় ঝুপ করে শব্দ হলো, নিচু দেয়াল টপকে কবরস্থানের ভেতরে নামলো মজিদ। মাথাটা নিচু করে দেয়ালের সাথে চেপে ধরলো। হাঁপাচ্ছে এখন মজিদ। হৃৎপিণ্ডটা যেন হাতুড়ির মতো করে বাড়ি খাচ্ছে বুকে। আজ একটুর জন্য ধরা পড়ে গিয়েছিল। 10 বছরের কাজের জীবনে তার এমন কখনো হয়নি। মানুষ সব চালাক হয়ে গেছে, সব সময় কান খাড়া করে থাকে, একটু শব্দ হলেই জেগে যায়।
আজ তো কাজের জন্য নিজ থেকে নামা হলো না, মাঝখান থেকে এত বড় বিপদের মধ্যে পড়তে হলো। বাইরে মানুষের শব্দ পাওয়া যাচ্ছে। মজিদ মাথাটা আরো কিছুটা নিচু করে শুয়ে পড়ল এবং মাথার উপর দিয়ে 3 ব্যাটারির তীব্র টর্চের আলোটা যেন বেশ কয়েকবার ঘুরে গেল। বেশ কিছুক্ষণ কোলাহলের শব্দ পাওয়া গেল, তারপর সবকিছুই যেন থেমে গেল। আগের বারের মতো শুনশান, চুপচাপ সব দিকে, এবং গুড়মুড় করে শব্দ যেন মেঘ ডেকে চলেছে। চাঁদটা আবারও ঢেকে গেছে এবং ঢেকে গেছে সে মেঘে। জোর বাতাস বইছে, ঠান্ডা বাতাস। মজিদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। মজিদের সোজা হয়ে বসেছে। কয়েকবার উঁচু হয়ে দেয়ালের বাইরে দেখলো, না, লোকজন মনে হয় চলে গেছে, কিন্তু সে বুঝি নিতে চায়নি। আর কিছুক্ষণ অপেক্ষা করবে। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করেছে। চুল গাল বেয়ে পানি গড়িয়ে পড়েছে। গাতর গাতর করে ভিজে চুপসে গেছে। এবার ওঠা দরকার। এমন সময় নিভে গেল বাইরের সেই ল্যাম্পপোস্টের বাতিটা। গাঢ় অন্ধকার ডুবে গেল চারিদিকে। চাঁদটাকে আবছা আবছা আলো ছড়াচ্ছে, খুব মৃদুভাবে আলো ছড়াচ্ছে। চাঁদের আলোয় আবছা আলোতে আরো বেশি রহস্যময় লাগছে চারিদিকটাকে। মসজিদ যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। এমন সময় চোখে পড়ল ব্যাপারটা। পাথরের মতো যেন জমে গেল সেই মসজিদ। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয়ে আতঙ্কে 2 ঠোঁট ফাঁক হয়ে গেছে। অন্ধকারে কিছুই যেন স্পষ্ট দেখা যায় না। চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল সব কটা কবর ফাঁকা। দেখলে মনে হয় ভেতর থেকে কেউ চাপ দিয়ে কবরটাকে খুঁড়ে বেরিয়েছে। অদ্ভুত একটা শব্দ হতে হচ্ছে মৃদুভাবে, এবং যেন কেউ কাউকে গলা টিপে মারছে, আর সেই চিপে ধরা গলায় চিৎকার করছে। শব্দটা যেন আস্তে আস্তে খুব তীব্র হলো। মজিদের পা যেন মুহূর্তে জমে গেছে। মাথা কাজ করছে না। কিছু একটা করতে হবে দ্রুত। দেয়াল টপকে বের হয়ে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই মজিদ পা রাখছে এবং পা ফসকে যেন পড়ে গেল, একটা কাপড়ের মধ্যে পড়ে গেল। সাথে সাথে আবারও সবকিছুই যেন চুপচাপ হয়ে গেল। অসহ্য নীরবতা। বের হবার জন্য মসজিদ উপর থেকে মাটি থেকে আলোকপাত বা অকবাকু করছে। কবরের মধ্যে কাদায় পা আটকে গেছে। মসজিদ উঠতে পারছে না। ঠিক তখনই বের হলো সেই ভয়াবহ জিনিসটা। 10 ফুট উঁচু হবে। পুরনো কবরস্থান থেকে উঠছে। প্রথমে একটা হাত বের হলো, তারপর হাতের উপরে ভর্তি মানুষের মতো করে উঠে দাঁড়ালো। জিনিসটা বড় নয়, একটা 1.5 বছরের একটা বাচ্চার সমান, ফুট 1.5 হবে, এবং গা থেকে লালচে আলো যেন বের হচ্ছে। মোমের মতো শুভ্র সে শরীর, চোখ দুটো পাকা মরিচের মতো টকটকে লাল। এগুচ্ছে জিনিসটা এবং মসজিদ পাগলের মতো লাফাচ্ছে। ফলে কানাটা আরো চেপে ধরেছে। কিছুতেই যেন উঠতে পারছে না। দ্রুত পা ফেলছে জিনিসটা। ছোট ছোট করে পা ফেলে পুতুলের মতো এগুচ্ছে। হাত চারিকের মধ্যে চলে গেছে। ভক করে একটা গন্ধ আসলো মসজিদের নাকে। পচা মাংসের সাথে কর্পূরের গন্ধ, এবং মুখ ফাঁক করে আছে জিনিসটা। মুখের ভেতর থেকে গনে চূড়ার মতো লাল, এবং কোনো দাঁত নেই। মসজিদের হাতের চাপ যেন ভেঙে পড়েছে কবরের মাটির পাড়ের মাটি, এবং থেমে গেছে সেই জিনিসটা। চাপা গোঙানির মতো শব্দ করছে। কবরের মধ্যে দাঁড়িয়ে আছে সেই বিভৎস জিনিসটা। মসজিদ নাড়াচাড়া করার কোনো শক্তি যেন পাচ্ছে না। সে ভয় ঝরে গেছে। মুখ রক্ত শূন্য ফ্যাকাশে। তারপর হঠাৎ করে পিঠ বাঁকা হয়ে অদ্ভুতভাবে লাফ দিল সেই জিনিসটা। মসজিদের কণ্ঠ নালীটা লক্ষ্য করে মসজিদ একবার 2 হাতে জিনিসটা নিয়ে ঠেকাতে চেষ্টা করছে, কিন্তু কেন যেন পারছে না। কণ্ঠ নালীতে প্রচন্ড চাপ অনুভব করছে মসজিদ। ফুসফুসে একটা বাতাসের জন্য আঁকুপাক করছে। শরীরের পেশিগুলো যেন অসাড় হয়ে গেছে। শরীরের শক্তি একেবারেই যেন শেষ হয়ে গেছে। এবং হঠাৎ করে সেই জিনিসটাকে মসজিদ ধাক্কা দিল, প্রচন্ড ধাক্কা দিল। উড়ে গেল সেই জিনিসটা, এবং পড়ার সাথে সাথে সবকিছুই যেন শব্দগুলো থেমে গেল। ধীরে ধীরে অন্ধকার মিলে যেতে লাগলো সেই জিনিসটা। মসজিদ কবরের হেলান দিয়ে হা করে নিঃশ্বাস নিচ্ছে। বৃষ্টি ধীরে ধীরে কমে গেছে, ঝিরিঝিরি করে নামছে। মসজিদ
দ্রুত পাটা ধরে কাদার মধ্য থেকে টেনে তুলল। তারপর ঝটকা দিয়ে উপরে উঠে পড়ে এবং জুতার মধ্যে কাদাতে পা ভারী হয়ে উঠেছে। হাঁটতে কষ্ট হচ্ছে। মসজিদের দেয়াল থেকে এগিয়ে আসতে থাকে। পেছনে আবারও অদ্ভুত শব্দটা শুরু হয়েছে। খুব মৃতভাবে শুরু হয়েছে, বাড়ছে কমছে আবারও বাড়ছে। মসজিদের সম্মোহনের মতো চলে যায় সেখানে। চোখে ঘুম ঘুম ভাব চলে আসে। মসজিদের নিজের অজান্তে আবারও দাঁড়িয়ে যায়, আবার ফিরে আসে। সেই জিনিসটা একা নয়, অসংখ্য অসংখ্য প্রত্যেকটা কবরের মধ্যে থেকে একটা করে দৌড়াতে উঠতে থাকে এবং লালচে আভার মধ্যে যেন ভরে যায় পুরো কবরের স্থানটা। এগোতে থাকে ওরা এবং পচা মাংসের আর কর্পূরের দুর্গন্ধে যেন গা গড়িয়ে আসতে থাকে মসজিদের। অতি কষ্টে আবারও কবরস্থানের দিকে চলে যায়। এগোতে থাকে, পচা মাংসগুলো যেন আবারও চলে আসে। পেছন থেকে পায়ের ঠান্ডা স্পর্শ যেন অনুভব করলো মসজিদ। প্রচন্ড চাপে অসাড় হয়ে আসতে থাকে তার পা এবং দেয়ালের উপর থেকে বিছানা কাছের টুকরোকালা যেন ঝরে যাচ্ছে এবং প্রচন্ড যন্ত্রণা হচ্ছে মসজিদের। পেছন থেকে চাপ বাড়তে থাকে। অসংখ্য শীতল স্পর্শ যেন অনুভব করলো মসজিদ। পেছন থেকে টানছে ওরা। তীব্র চাপে মনে হচ্ছে এখনই গুরু গুরু হয়ে যাবে। দেয়াল ধরে হাঁচড়ে পাঁচড়ে এগোতে থাকছে, চেষ্টা করছে কিন্তু পারে না। গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকে এবং দেয়ালে কাজগুলোর শরীরে গভীর ক্ষত হয়ে গেছে। আর সহ্য করতে না পেরে মজিদ দেয়াল ধরে প্রচন্ড জোরে সামনের দিকে ধাক্কা দিল এবং হুড় মুড়িয়ে পড়ে যায় দেয়ালের বাইরে। আর পেছনে তাকানোর সময় নেই, পালাতে হবে প্রচন্ড দ্রুত এবং উঠতে গিয়ে পায়ে তীব্র যন্ত্রণা বসে পড়ে। হামাগুড়ি দিয়ে কুকুরের মতো করে এগোতে থাকে। বৃষ্টি থেমে গেছে। অনেকে দূর থেকে ক্ষীণ স্বরে আসছে আজানের শব্দ। মসজিদ থামে না, ধীরে ধীরে এগোতে থাকে। এরপর একটা সময় মসজিদ তার বাসায় গিয়ে পৌঁছে যায়। এরপর আর কোনোদিন সেই কবরস্থানে সে কোনোদিন পা রাখেনি। এই ছিল ঘটনা। যে ভাই যদি ভালো লাগে তাহলে আপনি পড়ে শোনাতে পারেন। আমি নাহিদ সরকার বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ নাহিদ সরকার ভাই, এবং আশা করছি আপনার এই অসাধারণ ছোট্ট ঘটনাটি সবার কাছে ভীষণ রকম ভালো লাগবে এবং আমার বিশ্বাস যে ঘটনাটি ভালো লাগার মতোই একটা ঘটনা এবং দিস ইজ অ্যাবসলিউটলি সুপার কুল স্টোরি। ওয়াও! এবং এরকমই তো ঘটনা চাই বেসিক্যালি। আমি সত্যি খুবই অভিভূত হয়েছি স্টোরিটা পড়ে এবং খুবই সুন্দর, ইন্টারেস্টিং এবং সুপার কুল স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি 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 মাচ এবং আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটি ভীষণ ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগলে এই কষ্ট কিন্তু আবারও সার্থক হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে আপনারা দারুণ রকম ঘটনা লিখে পাঠাচ্ছেন। মাশাআল্লাহ, হোয়াট এ বিউটিফুল স্টোরি। এবং নাহিদ সরকার ভাই, ইউর স্টোরি ইজ আউটস্ট্যান্ডিং। এই ক্লাস স্টোরি বলবো, খুব সুন্দর হচ্ছে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো স্টোরি কালেক্ট করার জন্য। আপনি যে পরিমাণ সুন্দর সুন্দর ঘটনা কালেক্ট করছেন, সত্যি আমি মঞ্চমুগ্ধের মতো যেন প্রতিদিন আপনার ঘটনাগুলো পড়ছি। খুব সুন্দর হচ্ছে ভাই। এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং ছিল, অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি শুধু একটা কথাই শেষে বলতে চাই, আর সেটা হচ্ছে আপনারা দারুণ রকমভাবে ঘটনা লিখে যেভাবে পাঠাচ্ছেন সেভাবে আপনারা কিন্তু অবিরামভাবে সেটা অব্যাহত রাখবেন, তাহলেই দারুণ কিছু হয়ে যাবে ভৌতিক দুনিয়ায়। সত্যি অনেক বেশি ভালো লাগছে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং একই সাথে বলতে হবে আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেল এবং আই হ্যাভ টু গো। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে আগামী পর্বে এবং আগামী ইনশাল্লাহ পরশু দিন ফিরে আসবো নতুন এক এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।